নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। তো আজকে আরো একটা নতুন বই নিয়ে হাজির, সাদাত হোসেনের আরশিনগর। মানে খুব খুব ক্লিনিক্যাল একটা বই, খুব হৃদয়গ্রাহী, হৃদয় বিদারক। মানে যা যা বিশেষণ হয় আমি বলছি, আমি অত ভালো করে বোঝাতে পারবো না। কালকে আমি একটা লেখা লিখলাম যে এই বই কি আপনি, মানে যে খুব ভালো করে বোঝাতে পারবে সেও কি সঠিক বিশেষণ প্রয়োগ করতে পারবে এই বইয়ের জন্য? আমার মনে হয় না। শুধুমাত্র আপনি ভাবতে বসবেন যে এটা আমি কি পড়লাম। আসলে আমাদের জীবনের গল্পই, কিন্তু একটা জীবন কতটা নির্মম হতে পারে, তো সেই গল্প এখানে দেখানো হয়েছে। আমি এর আগে ওনার তোমার নামে সন্ধ্যা নামে আর নিঃসঙ্গ নক্ষত্র এই দুটো বই পড়েছি। তো নিঃসঙ্গ নক্ষত্র তো মানে অনেকটা এই ধাঁচের বই, কিন্তু নিঃসঙ্গ নক্ষত্র আলাদাই লেভেলে চলে যায় একদম শেষের দিকে। ওটা ভীষণ ডিপ্রেসিং বই, মানে ওটা আপনার মাথা থেকে বেরোবে না। ওই সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের রুহু পড়েছিলাম, তো ওটার মতো ডিপ্রেসিং না ওটা, মানে সবকিছু ছাড়িয়ে যায়। কিন্তু নিঃসঙ্গ নক্ষত্র যথেষ্ট ডিপ্রেসিং, মানে শেষে গিয়ে আপনার মাথা থেকে বের হতে চাইবেন, আপনি ওই বইটাকে সরিয়ে রাখতে চাইবেন। কিন্তু বইটা ভালো, মানে হ্যাঁ, তিনি যেহেতু আমাদের জীবনের গল্প বলেন, আমাদের চারপাশের গল্প বলেন, আশেপাশের মানুষের গল্প বলেন, তো খুব রিলেটেবল। ওরকমই হয় জীবনে, সবার হয়তো হয় না, কিন্তু কারোর কারোর নিশ্চয়ই হয়। তো মানে ওটা থেকে মুখ ফিরিয়ে রাখার স্পর্ধা আপনার হবে না, কারণ আপনি জানেন যে কোথাও গিয়ে ওইটাই বাস্তব বা কঠোর বাস্তব। আর তোমার নামে সন্ধ্যা নামে পড়েছিলাম, ওইটা একটা লাভ স্টোরি বা ওই সামাজিক গল্পের মধ্যে একটা লাভ স্টোরি ছিল, ওটা আমার খুব একটা ভালো লাগেনি। সে পড়েছিলাম 2024-এ। তো আমি ভেবেই রেখেছিলাম যে 2026-এ একটা অন্তত সাদাত হোসেন আমি পড়বই। তো এইবার, মানে এই বছরের শেষে যখন আমি সেই লিস্টটা বানাই যে কোন বই সবচেয়ে ভালো লাগলো বা কোন বই সবচেয়ে খারাপ, এবার খুব চাপ হবে। মানে এবার এমন এমন বই পড়ছি, মোটামুটি সব জনরাই কভার করার চেষ্টা করছি, তো ভালো লাগছে বেশ। কিন্তু সেই সাথে মানে নিজেকে পুরো ভাঙছি আর কি, নিজের ভেতরটা তোলপাড় হচ্ছে। এই কিছুদিন আগে আহ নৈশ অপেরা পড়লাম, তারপর সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই পড়লাম। মানে কত ধরনের বই কয়েকদিনের ব্যবধানে পড়ছি, তো কত ধরনের ইমোশন। আর এই বইটা আরো বেশি ভেতরে গিয়ে লাগছে, কারণ রবিবার দিন আজও অর্ধাঙ্গিনী দেখে এসেছি। তো উফ, সে তো মানে আর এক সিনেমা, তো ওই জিনিসটা মাথার মধ্যে ঘুরছে, তার মধ্যে আমি এই বইটা পড়ছিলাম আর কি। তো কোনো তুলনা নেই দুটোর মধ্যে, কিন্তু দুটোই খুব ক্যাচি বা দুটোই খুব রিয়েল, দুটোই আমাদের আশেপাশের গল্প। তো খুব ভেতরে গিয়ে এসে লাগে, বা আপনি মনে রাখবেন আর কি দুটো বইয়ের কথা। তো আমি শুধু এটুকুই বলবো, আমি বিস্তারিত আসছি বইটা নিয়ে, অনেক কিছু বলার আছে, এই ভিডিওটাও বড় হবে। এই বইটা আপনি যদি না পড়া হয়ে থাকেন, সামাজিক গল্প যদি আপনার পছন্দ হয়, পছন্দ থাকে, আপনি যদি একটু রিয়েল জিনিস পছন্দ করেন, অবশ্যই পড়বেন এই বইটা। এই বইটা পড়ে যদি আপনার খারাপ লাগে, তাহলে আমি বলবো আপনার মতো পাথর হৃদয় মানুষ আর নেই। কারণ আমি অনেক বইয়ের কথা বলি, তো আমার কথার সাথে কেউ এগ্রি করে, কেউ করে না। অনেক এমন বই আছে, অনেকে কমেন্ট করে যে তোমার কথা শুনে এই বইটা পড়লাম কিন্তু আমার ভালো লাগেনি। এই বইটার ক্ষেত্রে যদি এই কথাটা কেউ বলে, তাহলে বুঝতে হবে যে মানে তার সত্যি মানে পাথর হৃদয়। কারণ পুরো কাঁদিয়ে ছেড়ে দেবে একদম। বিশেষ করে বইটার 100 পাতার পর বা ওই 80 পাতার পর থেকে মিডিল পোর্শনটায় মানে এত টেনশনের মধ্যে দিয়ে গেছি। আমার একটা অদ্ভুত কম্প্যারিজন মাথায় এলো, আমি একটা সিনেমা দেখেছিলাম মার সাথে হলে গিয়ে, মা ছিল, পিসি ছিল। খুবই বোকা বোকা কম্প্যারিজন, কিন্তু জাস্ট মাথায় এলো। সেটা হচ্ছে জিতের জোশ। জিৎ ছিল, শ্রাবন্তী ছিল, তো ওই বইটা সিনেমা হল থেকে বেরিয়ে আমার জাস্ট মনে হয়েছিল, ওই বইটা নিয়ে যখন আমি ভাবছিলাম যে এরকম টেনশনে পরিপূর্ণ সিনেমা আমি আগে দেখিনি। মানে যখন তখন মনে হচ্ছে কিছুটা হয়ে যাবে, কিছুটা হয়ে যাবে, পুরো মানে নখ কাটার মতো অবস্থা। এই রে কিছুটা হলো, এই রে কিছুটা হলো, ঠিক সেম ফিলিং আমি এই বইটা পড়তে গিয়ে পড়েছি। মানে একদম পুরো মিডিল পোর্শনটা জুড়ে আমার মনে হচ্ছিল আর কি হবে ভাই, হয়েই তো যাচ্ছে, এর থেকেও খারাপ কিছু, এরকম টাইপের ব্যাপার হচ্ছে। তো এবার আমি আসছি আস্তে আস্তে, শুনুন। আশা করি যারা এখনো পড়েননি, অনেক পপুলারই বই। সাদাত হোসেনের বই বলতে অনেকেই আরশিনগর প্রথমেই নামকরণ করেন, কারণ এটা ওনার একদম প্রথম দিকের বই, 2015-র বই। তখন উপন্যাসের দিকে উনি অতটা পপুলার ছিলেন না, তারপর অনেক লিখেছেন। তো আলাদাই অনেক দিন ধরে আমার উইশ লিস্টে ছিল। এবার আমি আসছি, শুনুন। যারা পড়েননি বইটা, তো দেখুন কতটা ইন্টারেস্ট জাগে, আর ইন্টারেস্ট যদি জাগে তাহলে পড়বেন অবশ্য। আচ্ছা, আরশিনগর বেসিক্যালি একটা
বাচ্চা মেয়ের ছোট থেকে বড় হয়ে ওঠার কাহিনী। তো বাচ্চা মেয়েটাকে ঘিরেই কাহিনী বর্তায়, মানে এর যে মেকিং অনবদ্য, মানে এরকম মেকিং আপনি শুধু পড়ার পর গল্প বা অনুভূতি সেই সব নিয়ে তো ভাববেনই, কিন্তু তারপরেও যদি আপনার আরো গভীরে গিয়ে ভাবতে ইচ্ছা করে তখন আপনার মনে হবে যে এই গল্পটা একজন লেখক কিভাবে পুরোটা ভেবে লিখতে পারে। মানে এর প্রতি প্রচুর ক্যারেক্টার, ঠিক আছে। যেমন শরঞ্জিত চক্রবর্তী পড়ি, শরঞ্জিত চক্রবর্তীতে প্রচুর ক্যারেক্টার, সেগুলো আস্তে আস্তে একে অপরের সাথে মেলে, কিন্তু এইখানেও মেলে অবশ্যই, কিন্তু সেই যে একে অপরের সাথে মানে কাছে আসার ধরনটা, বা একটা সম্পর্ক আর একটা সম্পর্ক থেকে কতটা পৃথক, বা প্রতিটি সম্পর্কের একটা আলাদা দাবি আছে মানে গল্পের ক্ষেত্রে, সেইগুলো কি করে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে বা একটা আরেকটার বিরুদ্ধে চলে যাচ্ছে। তো এইগুলো যখন আপনি ভাবতে বসবেন আপনার মাথা তালগোল পাকিয়ে যাবে। এবার আমার অভ্যাস আছে যে যেহেতু একটু লিখিত, একটু লেখকের পার্সপেক্টিভ থেকে ভাবার চেষ্টা করি, তো আমি ভাবছি এই গল্পটা মানে সে পুরোটা ভাবলো কি করে। অনেক সময় হয় যে লিখতে লিখতে আপনাকে লিখিয়ে নেয়, বা লিখতে লিখতে আপনার হয়তো একটা আইডিয়া ছিল সেটা ইম্প্রোভাইজেশন হয়, সেটা সেটা আপনি বাহ এটা তো আমার আগে মাথায় আছে না, তো আমি এই জিনিসটা লিখি। তো তিনি হয়তো ওরকমভাবে লিখে গেছেন, তিনি জাস্ট প্রথমটা মিডিলটা আর শেষটা ভেবেছেন, কিন্তু মাঝখানের যে ইভেন্ট বা একটা ক্যারেক্টার ঢুকবে, সে পুরো গল্পে কি করে প্রভাব ছেড়ে যাবে, বা একটা ক্যারেক্টার মারা যাবে, তার মারা যাওয়ার এফেক্ট কি হবে অন্যান্য ক্যারেক্টারগুলোর মধ্যে, সেইগুলো পুরো একদম ক্লিনিক্যালি ভেবে লেখা সম্ভব কি? হয়তো সম্ভব, তারা বড় রাইটার, কিন্তু আমি তো ভাবতে গিয়ে তালগোল পাকিয়ে গেল। এর মেকিং মানে ভীষণ স্ট্রং। এর যে গঠন বা লেখনই বলছি না, এর পুরো গল্পটা, গল্পের এক একটা অধ্যায়, এক একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়ের কীরকমভাবে সম্পর্ক, কীভাবে গল্পটা এগোচ্ছে, সেটা অনুভব, মানে সেটা ভাবতে বসলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এবার একদম সার্ভিস লেভেলে একটাই জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটাই আমাদের জীবন। আমাদের জীবনে প্রচুর ক্যারেক্টার আছে, প্রতিটা ক্যারেক্টারের সাথে আমাদের যে মাখো সম্পর্ক হয় সেরকম না। কোনোটার সাথে আমাদের খুবই সার্ফেস লেভেলের সম্পর্ক হয়, কোনোটার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তো সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। তো সেই জিনিসটা যখন আমরা জীবনে সেই জিনিসটাকে নিয়ে এগিয়ে চলি তখন আমাদের মনে হয় না যে এমন কি কমপ্লিকেটেড, কিন্তু যখন গল্পে পড়ছি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তখন মনে হচ্ছে যে সত্যিই ভীষণ কমপ্লিকেটেড, মানে আদতে সেটা জীবনই। তো এইখানে যেটা বললাম যে আরশির বড় হয়ে ওঠার কাহিনী, তো গল্পের একদম প্রথম লাইনে প্রথম স্ট্যান্ডায় আরশির মা মারা যায়, ঠিক আছে। তো তখন আরশির মা মারা যাওয়ার সময় তার নীলুফা বেগম তার মায়ের নাম, আমি এখানে ক্যারেক্টারগুলোর নাম অত মনে রাখতে পারছি না, মুসলিম ক্যারেক্টার, একটু নামগুলো খটোমটো আছে, তবে মেন যে নামগুলো সেগুলো আমি বলবো। আরশির মার নাম হচ্ছে নীলুফা বেগম, তার যে দিদা বা দাদি মানে নীলুফা বেগমের শাশুড়ি আম্বারি বেগম। তো আম্বারি বেগমকে নীলুফা মারা যাওয়ার সময় বলে যায় যে একদম মানে জন্ম দিতে গিয়েই মারা যায় আর কি, মানে জন্ম হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায়। তো সে তার শাশুড়িকে বলে যায় যে আমি ওর চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আয়নায় নিজেকে দেখছি, ওর চোখের ওই পাশে যেন আয়না রয়েছে, তো ওর নাম তুমি রেখো আরশি। তো সেইখান থেকে তার নাম হয়ে যায় আরশি। আর এই আরশি নগরের অধিবাসী কারা, মানে আরশির জীবন কি করে বদলে যায় আস্তে আস্তে, কিংবা আরশির জন্য বাকিদের জীবন কি করে বদলে যায়, তো সেই পুরো যে দুনিয়াটা, সেই দুনিয়াটার নাম হচ্ছে আরশিনগর। তো এখানে তার চোখকে ঘিরে যে উপমা দেওয়া হয়েছে দারুণ। সাদাত হোসেনের সে যে একটা লাইন আছে যে কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে যে, তো খুব পারফেক্টলি সিং করে এই গল্পটার সাথে। আমি খুব ভাবছিলাম যে এই লাইনটা আসুক এই গল্পের সাথে, মানে অ্যাটলিস্ট এক বা দু জায়গায় আসুক, খুব মানে প্রয়োজনীয় ওই দুটো লাইন বা ওই চারটে লাইন। তো একদম শেষের দিকে আসে, তো আমি খুব খুশি হই ওই লাইন দুটো দেখে, কারণ এটা সাদাত হোসেনের খুব ফেমাস লাইন, আর খুব মানে ভাবুক লাইন, বা খুব অন্তরাত্মা ছুঁয়ে যায় এমন লাইন, মানে যে প্রেমে পড়তে চায় বা যে প্রেমে পড়েছে তার জন্য তো আলাদাই আর কি, কারণ এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন চারটে লাইনের মাধ্যমে। তো এই গল্পটায় আরশিকে ওরকমভাবেই দেখানো হয়েছে, একদম কাজল চোখের মেয়ে, মানে সবার দিবস রজনী সব কেটে যায় মানে ওর চোখের দিকে চেয়ে, এরকম ব্যাপার আর কি। তো ওর চোখ একটা বিরাট ফ্যাক্টর, গল্পের ক্ষেত্রে কোনো টুইস্ট নেই সেটাকে ঘিরে, কিন্তু ওকে যে একবার দেখেছে বা ওর চোখের দিকে তাকিয়েছে, সে আর 5টা বাচ্চার থেকে ওকে আলাদা করে দিতে পারে, অত সহজে ভুলবে না ওকে। এখানে প্রচুর ক্যারেক্টার রয়েছে, সব ক্যারেক্টার আরশিকে মানে আরশির সাথে সাথে থাকে না, অনেক বছর পর পর হয়তো এমন রয়েছে যে আরশিকে দেখে কিন্তু ভুলতে পারে না আরশিকে, কারণ ওই চোখ তাদের জীবনে তারা আর অন্য কারোর কাছে দেখেনি। তো এই গল্পের মাঝ বরাবর যে জায়গাটা, যেটা আমি একটু শুরুতে বললাম, ভীষণ টেনশনে পরিপূর্ণ, ভীষণ দগদগে, মানে ওইখানে যা হয় আরশির সাথে এক একটা ঘটনা, আমি খুব বেশি গল্প বলবো না, কারণ এই গল্পটা
বলা বা বোঝানোর জন্য খুবই চাপের, আমি যা বুঝলাম পড়ার পর। আমি ভাবছিলাম যে এইটা নিয়ে ভিডিও বানালে আমি কী কী বলবো, তো কিছু কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি। তো হালকা করে আমি গল্প বলছি। আম্বারি বেগম আরশিকে মানুষ করতে থাকে আরশির মা চলে যাওয়ার পর। আর মেইনলি এই গল্পের একটা বড় বা মেইন চরিত্র বলা যায় আরশির বাবাকে মুজিবর মিয়া। আরশি আর মুজিবর মিয়া এই দুটো ক্যারেক্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যেরকমভাবে দেখানো হয়েছে, মানে আপনি ভাববেন যে দুটো মানুষ কিংবা একটা মানুষ এত কষ্ট সহ্য করতে পারে, মানে এত কিছু হতে পারে, তারপরও কিন্তু তাদের মধ্যে সেই বেঁচে থাকার তাগিদটা রয়েছে। কেন? কারণ এমন একটা পর্যায়ে আসে যেখানে ঘটনা প্রবাহ এত নিচে নেমে যায় কিংবা এত মানে সব হাতের বাইরে চলে যায়, আরশি তার বাবার থেকে আলাদা হয়ে যায়। আর সেটা কয়েকদিনের জন্য না, অনেক বছরের জন্য। তো সেইখানে দুজনেই চায় যে আমি বাবার কাছে ফিরে যাই কিংবা আমি একবার মেয়েকে দেখতে পাই, কিন্তু দুজনের কাছে উপায় নেই। মানে তারা জানেও না যে আমার মেয়ে কোথায় বা আমার বাবা কোথায়, বা তারা বেঁচে আছে কিনা। তো এরম টাইপের একটা জায়গাতে চলে যায়। তো এইটার আন্ডার লেয়ারে বা প্যারালালি যে রাজনৈতিক টালমাটাল অবস্থাটা রয়েছে কিংবা রাজনৈতিক ছল চাতুরি রয়েছে, তার জন্য যে অনেক খুনোখুনি আছে, ঠিক আছে, এটা বলে নিলাম। এই গল্পের ক্ষেত্রে সেটা খুব মানে সারপ্রাইজিং ফ্যাক্টর, কারণ এই গল্পটা সেরকমভাবে কখনোই যায় না। কিন্তু যত আপনি গল্পে এগোবেন তত আমার ক্ষেত্রে হচ্ছিল কি, একটা সময় পর সম্পর্কগুলো ঠিক আছে, তখন একদম মানে মনে হচ্ছে যে আমি ওদের মধ্যে ঢুকে গেছি। কিন্তু রাজনৈতিক চাপানুতর যেটা কিংবা ছল চাতুরির যে খেলা, একজন আরেকজনের থেকে জেতার জন্য কি কি চাল চালছে, সেটা সমাজের জন্য বা একটা হাট রয়েছে, যজাতিপুর বলে একটা গ্রাম রয়েছে, মালোপাড়া বলে একটা জায়গা রয়েছে, সেখানকার মানুষের জন্য কোন মানুষটাকে তারা অ্যাকসেপ্ট করছে, মানে দুটো দল আছে আর কি। তো কোন দলকে তারা অ্যাকসেপ্ট করছে, দুটো দলের দুজন নেতা রয়েছে। দুজন নেতাই আবার কোথাও গিয়ে এককালে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিল, মানে ন্যাশনালি আর কি। তো এখন তারা গুন্ডা হয়ে গেছে কোথাও, এখন তাদের দেখলে মানুষ ভয় পায়, কিন্তু তারা এখন ক্ষমতা চাইছে, সেই জন্য দুটো দলের মারামারি। সেইখানে এই মুজিবর মিয়া কী করে ঢুকে যাচ্ছে, সেইখানে গ্রামের একটু উচ্চ লেভেলের লোক, মানে যাদের কথায় লোকজন উঠে বসে বা সালিশি সভা বসলে যারা আর কি সেখানে বিচার দেয়, তো তারা কি করে ওই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, বা তারা কি করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, বা আখের গোছানোর জন্য তারা মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু কিভাবে ক্ষতি করতে পারে, তারা কি মেরেও ফেলতে পারে মানুষকে। তো এইসব জিনিস দেখানো হচ্ছে একদম, মানে রগে দগদগে বর্ণনা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে হয়, অ্যাকচুয়ালি গ্রামে গঞ্জে হয়। আর এটা 90s সময়ের গল্প, যখন অত লাইট বা কারেন্টের ব্যাপার ছিল না। তো এই যে হাট যেটা বললাম, যজাতিপুর গ্রাম বলা হয়েছে, তো সেইখানে সদ্য তখন মানে বাতিস্তম্ভ বসেছে, লাইট আসছে আর কি। তো সেই জিনিসটাও দেখানো হচ্ছে। এবার একটা হাটে যখন বাতি আসছে, তার পাশের জমির তখন দাম বাড়বে, কারণ যত আলু আসবে তত হাট আর কি, মানে আলু পড়ে যাওয়ার পরও চলতে পারে। তো সেই জন্য ওই জমিতে যার দখল, তাকে কি করে সে কেউ ওঠাতে চায়, কেন ওঠাতে চায়, ওই জমিটা কার, আর ওই জমি থেকে কে কিভাবে লাভবান হতে চায়, তো এরকম জিনিসপত্র রয়েছে, সাংসারিক জিনিসপত্র প্রচুর রয়েছে। আর সেই সাথে একদম পুরো ছেয়ে রয়েছে হচ্ছে সম্পর্ক, একটা বাবা আর মেয়ের গল্প। সেই সাথে নীলুফা বেগম গল্পের ফার্স্ট টাইম যাতে মারা গেল, কোথাও তার ভূত কিন্তু পুরো গল্পে ঘুরে বেড়ায়। কারণ আরশির যে বড় হয়ে ওঠা, সেটা খুবই ডিস্টার্বিং, মানে খুবই কষ্টকর আর কি। তো ওই যে বললাম, মিডিল পার্টটা বিশেষ করে ওর বড় হয়ে ওঠা দেখানো হয়েছে। তো সেইখানে আপনি পড়তে পড়তে ভাববেন যে আর কত, এই মেয়েটাকে এবার আমি একটু বুকে আগলে ধরি, মেয়েটা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য একটু হাসুক, একদিনের জন্য একটু শান্তিতে ঘুমাক, ও আর কত সহ্য করবে। তো এইরকম জায়গাতে চলে যায় আরশির জীবনটা। সেখান থেকে মানে ওই ভগবানের মায়া দয়া বা লেখক, এখানে তো ভগবান মানে লেখক, তো সে যেভাবে আর কি দেখিয়েছে, তো তারপর কোথাও কি আরশি ঘুরে দাঁড়ায় শুধুমাত্র তার নিজের তাগিদে কিংবা বেঁচে থাকার জন্য কিংবা ওই বাবাকে দেখার জন্য, সেটা একদিকে রয়েছে। কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন গল্প করতে করতে যে সেখানে যদি পারিপার্শ্বিক প্রভাব না থাকে বা পারিপার্শ্বিক সাহায্য না থাকে, তাহলে ওইটুকু বাচ্চা মেয়ের পক্ষে তো সম্ভব। এবার আরশির জীবনটা মোটামুটি এক বাড়ি থেকে আরেক বাড়ি এরকমভাবে চলতে থাকে। তার যে মানে স্থায়ী কোনো ওনারশিপ বা প্যারেন্ট সেটা থাকে না কখনোই, কিন্তু ওই আড়ালে আবডালে তো একজন রয়েছে, সে হচ্ছে মুজিবুর মিয়া। তো তাকে অনেকে মানে এত মায়া ভরে ভালোবাসে, তো অনেকে নিজের কাছে রেখে দেয়, অনেকে নিজের খরচায় স্কুলে পড়ায়, কলেজে পড়ায়। তারপর আরশিরও একটা হিল্লে হয়, মানে একটা রেডিওতে একটা শোতে সে চান্স পায়, তো সেখান থেকে তার কিছু ইনকাম হয়। এগুলো একদম শেষের দিকে, ততক্ষণে গল্প একদম পুরো মানে
জমে গেছে আর কি। কিন্তু তার আগে মানে স্কুলে ওঠার আগে পর্যন্ত সে মানে না ক্লাস 9 পর্যন্ত সে বাড়িতেই পড়ালেখা করে। আর কেন করে সেটার পেছনে একটা কারণ আছে। তো সেটার জন্য মানে তাকে যে ক্লাস 9 পর্যন্ত বাড়িতেই পড়াশোনা করায়, তো তার একটা উদ্দেশ্য আছে। তো এই যে বললাম আম্বরী বেগম তাকে মানুষ করতে থাকে। এবার মুজিবুর মিয়ার যে ওয়াইফ মানে নীলুফা বেগম তো মারা যায়। এবার ওইখানে একদম শুরুর দিকে একটা চুক্তি ঘটে একজনের সাথে, সে হচ্ছে মুজিবুর মিয়ার মামা, মাজিদ নাম সম্ভবত। তো নামটা আমার এই মোমেন্টে মনে নেই। গল্পে 2-3বারই আসে, কিন্তু ওই 2-3বার এসেই সে একদম মানে তাদের মধ্যে যে চুক্তিটা হয় সেইটা হচ্ছে এই গল্পের ভিত। মানে সেই চুক্তিটা যদি না হতো তাহলে হয়তো এই গল্পটা দাঁড়াতোই না বা এই গল্পটা হতোই না। তো একদম শেষের দিকে মুজিবুর মিয়া একবার ভাবে যে আমি সেই যে চুক্তিটা করেছিলাম তার জন্যই কি এত কিছু, তার জন্যই কি এত কটা জীবন ছাড়খাড় হয়ে গেল বা চেঞ্জ হয়ে গেল বা আমি আমার মেয়ের থেকে আলাদা হয়ে গেলাম। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। এবার সেই চুক্তিটা এমনই হয় যে মুজিবুর মিয়া একদম প্রথম দিকে গরিব ছিল, তো সে গ্রামেরই একজনের জমিতে কাজ করতো। এবার তাদের গোয়ালে অনেকগুলো গরু ছিল। এবার গরু বা গাভীর প্রতি তো মায়া দয়া থাকবে, কারণ তারা কোথাও গিয়ে এই গরু বা গাভীর থেকে আর্থিকভাবে একটু লাভবান হয় মানে ওই দুধ দিয়ে। তো গ্রামে প্রবল বন্যা হয়। এবার গোয়াল ঘর টর ভেসে যায়। তো তখন একটা গাভী ছিল, সে পোয়াতি। তো তখন মুজিবুর মিয়ার মনে হয় যে আমরা যেমনভাবেই হোক হয়তো গ্রামের কোনো বড় বাড়িতে যার উঠোন অনেকটা উঁচুতে, যেখানে জল ওঠেনি এখনো পর্যন্ত, সেখানে আমরা উঠে যাবো, কিন্তু গরু গাভীগুলোকে আমাদের যেভাবে হোক বাঁচাতে হবে। তো সেই রাতেই মুজিবুর মিয়া তার এক গ্রামেরই প্রতিবেশী, তো তাকে নিয়ে তার মামার কাছে যায় অনেক দূরে, মানে ট্রলারে করে যায় আর কি, পুরো 2 নদী পেরিয়ে আর কি। তো সেইখানে গিয়ে মামাকে বলে যে মামা এই দুটো গরু গাভী ছিল, গাভীর ব্যবস্থা করতে হবে। এবার তার মামা হচ্ছে গরুর আদার ব্যাপার ছিল তখন, মানে গরু কেনা বেচাতে সে আর কি তখন ওখানকার ওই মামা যেখানে থাকতো সেখানকার আর কি খুব বড় মাথা একজন। তো এবার মুজিবুর মিয়ার বিশ্বাস ছিল যে আমি মামার কাছে গেলে মামা ঠিক একটা ব্যবস্থা করে দেবে, কিন্তু ওই মোমেন্টে চারিদিকে বন্যা। তো মানুষ নিজে বাঁচতে পারছে না, কি গরু গাভীকে বাঁচাবে? তো মাজিদ যে মানে ওর মামা, সে মুজিবুর মিয়াকে সেটাই বলে যে মানুষ এখানে নিজে খেতে পারছে না, তুমি গরু গাভী চিন্তা করে আমার কাছে নিয়ে এসো, এখন তুমি দাম পাবে না বলে যেটুকু পাই প্লিজ ব্যবস্থা করো। বলে এই আবার পোয়াতি, কাকে দেবো আমি? বুঝতে পারছো তুমি কি আবদার করছো আমার কাছে? তারপর তাদের মধ্যে একটা চুক্তি হয়, চুক্তিটা আমি বলবো না, কিন্তু চুক্তির জন্য পুরো গল্প ওইদিক ওদিক হয়ে যায়। মানে ওই চুক্তিটার জন্য ওই বাড়িতে একজন আসে, সে হচ্ছে খল ক্যারেক্টার আর কি, মানে সে হচ্ছে এভিল ক্যারেক্টার। মানে সেই ক্যারেক্টারটাকে এমনভাবে এস্টাবলিশ করেছে, মানে আপনার মনে হবে যে আপনি নিজে গিয়ে ওকে খুন করে দিন মানে একটা সময় পর দিয়ে। মানে ও আলাদাই লেভেলের এভিল। দরকার ছিল এই গল্পের জন্য ওরকম ক্যারেক্টার দরকার ছিল, কিন্তু মানে এত খারাপ হতে পারে, তাও আবার ওই সময় দাঁড়িয়ে 90s-এর চরিত্র, মানে প্রচুর প্রচুর একদম পুরো এভিল দেখানো হয়েছে ওই ক্যারেক্টারটার জন্য। বিশেষ করে আরশির ছোটবেলাটা একদম মানে নরকের মতো করে কেটেছে আর কি। তো মানে আপনি পড়তে পড়তে ভাববেন যে এই ক্যারেক্টারটার একটা খুব মানে বেদনাদায়ক মর্মান্তিক পরিণতি হওয়া উচিত, যে গল্পের যদি সঠিক বিচার হয়ও সেটা, কিন্তু ঠিক স্যাটিসফাইং না। আমি বলবো যে আরো আরো বেশি মর্মান্তিক হওয়া উচিত, কারণ ও যা যা করেছে, তো ওর জন্য ওইটুকু লেখক আর কি না তুলে রাখলেও হতো। মানে ওটা খুব ন্যাচারালি যেন হয়ে যায়, কিন্তু মানে ওকে যদি কেউ গিয়ে মেরে আসতো বা খুন করে আসতো, তাহলে গিয়ে খুব স্যাটিসফাইং এন্ডিং হতো ক্যারেক্টারটার। এবার আরশিকে ওই গ্রাম থেকে আস্তে আস্তে চলে যেতে হয় একটা ঘটনার জন্য, মানে সে আর কি প্রাণ হাতে করে নিয়ে পালায়, তাকে সাহায্য করে গ্রামেরই একজন, আমি কারোর নাম বলবো না, আপনারা প্লিজ পড়ে দেখুন। মানে আমি এত করে বলছি, যারা সামাজিক পড়তে ভালোবাসেন তারাই পড়বেন, কারণ এটা আপনি কিন্তু কেঁদে ভাসাবেন, ঠিক আছে? অনেকটা বড়, 272 পাতার গল্প। তো আমার বেশি দিন লাগেনি, 2 দিন 2.5 দিনে শেষ করলাম, কারণ গল্পটা বোরিং কোনো জায়গাতেই না, কিন্তু এত ইভেন্টফুল। বা একটা সময় পর কি আপনি ওই আরসি চরিত্রটার সাথে কিংবা বাকি চরিত্রগুলোর সাথে আপনি খুব একাত্ম হয়ে যাবেন, তো আপনার মনে হয় যে আমি ছেড়ে থাকি। আর সব থেকে সুন্দর ব্যাপার বা খুব আশ্চর্যজনক ব্যাপার, এইখানেই লেখনীর সার্থকতা, বা এখানেই বড় লেখকের লেখনী আর কি। এই গল্পে একটা সময় পর আরসিকে আপনি খুঁজেই পাবেন। 70-80 পাতা পর্যন্ত আরসি মোটামুটি মিসিং, কিছু কিছু জায়গায় আসে হাওয়ায় ভেসে ভেসে। তো আমার মনে হচ্ছিল যে আমি এর আগে তার যা যা লেখা পড়ছি সেখানে একটা
মেয়ে থাকে বা একটা ছেলে থাকে, তারা গ্রোন আপ, তাদের ভালোবাসার সম্পর্ক বা তাদের লাইফে স্ট্রাগল দেখানো। এখানে কিন্তু আরশিকে সেরকমভাবে দেখানোই হয়নি, একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দেখানো হচ্ছে, মানে একদম পুরো জীবন আর কি তার। তো কিন্তু সে যতক্ষণ মানে এই যে গল্পে থাকে না, না থেকেও কোথাও থেকে যায়, কারণ আপনি ধরতে পারবেন একটা সময় পর কি যে এই যে যা যা হচ্ছে মানে আরশি না থাকাকালীন অবস্থায় তো সবই মোটামুটি ওই ক্যারেক্টারটার সাথেই লিঙ্ক। ওই ক্যারেক্টারটা যদি না থাকতো এই গল্পটাই দাঁড়াতো না, কিংবা ওই যে বললাম ওই চুক্তিটা যদি না হতো তাহলে এই গল্পটা দাঁড়াতো না। তো এখানে খুব ক্যাজুয়ালি কিছু মানুষের মারা যাওয়াকে বর্ণনা করা হয়েছে, সেই ক্যারেক্টারটা গল্পের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। হঠাৎ করে এমন করে লিখলো সেই রাতেই এই চরিত্রটা মারা গেল, ব্যাস, মানে এরকম ভাবে, মানে খুব ক্যাজুয়ালি, মানে কোনো ওটি নাটকীয়তা নেই। এটা একটা জিনিস, এটা লেখনির খুব বড় একটা জিনিস। মানে আপনি না শখ যে খাবেন সেই সুযোগটা পাবেন না, কারণ একটা চরিত্র মারা গেছে তারপরে আর একটা অধ্যায় শুরু হলো, সেই অধ্যায় শুরু থেকেই এমন এমন জিনিসপত্র আপনি পেতে থাকবেন, হ্যাঁ এটা আবার কি করে হলো, আমি জেনে পড়ছিলাম, হ্যাঁ এরকম করে উঠেছি, পাশের লোকজন তাকাচ্ছে, তারপর অফিসে বসে বলছি এই বাবা এটা কেন হলো, এরকম ভাবে। তো আমার অপোজিটে যে বসেছে সে আমার দিকে তাকাচ্ছে। তো আপনি পুরো ঢুকে যাবেন আর কি এই গল্পের মধ্যে, কারণ তখন মনে হবে যে এই চরিত্রগুলোরই একজন আপনি, এই চরিত্রগুলোর বাইরে না, জাস্ট মনে হবে যে কোথাও গিয়ে ওই চরিত্রটা যেন রক্ষা পায়, আর সেই চরিত্রটা আর তার সাথে তার বাবার কোথাও গিয়ে মিল হয়ে যায়। আর বড় হয়ে যাওয়ার পর মানে আরসি যখন দেখতে থাকে, যখন স্কুলে যায়, আশেপাশের মানুষজনকে দেখে যে একটা সন্তানের মায়ের প্রতি কি ভালোবাসা থাকে বা মায়ের সন্তানের প্রতি কি ভালোবাসা থাকে, তখন কোথাও গিয়ে সে ক্রমশই মাকে তো মিস করতোই, কোথাও গিয়ে সে যে এক্সপ্রেস যেটা, মানে সে এতটাই গভীর ক্ষতের সাথে তার ছোটবেলাটা কাটিয়েছে, তো কোনো সময় সে খুব একটা এক্সপ্রেসিভ ছিল না, বা সব অনুভূতিতেই সে প্রশ্ন করতো যে এটা কি আমি ঠিক ভাবছি, এভাবেও কি ভাবা যায়। মানে সে যখন প্রথম প্রথম প্রেমে পড়ছে, এখানে একটা মিষ্টি প্রেমের দিক রয়েছে, সেটা খুবই কম রয়েছে আর সেটা খুবই দরকারি ছিল। এই জায়গাটা প্রেম একদমই যায় না, তো গল্পের দরকারে এসছে, সেটা যতটুকু আছে যথাযথ। তো প্রতিটা অনুভূতির আগে সে কোশ্চেন করে যে আমি কি ঠিক ভাবছি, এটা কি ঠিক হচ্ছে, যে আমি যে দেখছি বাবা মায়ের সম্পর্ক সন্তানের সাথে এরকম কি সম্পর্ক আসলে সে কোনোদিন পায়নি। সে একেবারে নিজেকে অনাথই ভাবে, কারণ বাবার সঙ্গ পেয়েও বাবাকে সে ছেড়ে এসে পড়েছে। সব থেকে দুঃখের বিষয় সে জানে না তার বাবা বেঁচে আছে কিনা, সব থেকে দুঃখের বিষয় সে জানে না তার বাবাকে সে যেখানে ছেড়ে এসে সেখানেই সে আছে কিনা, বা অন্য কোথাও চলে গেছে। তো মজিবর মিয়ার একটা পরিণতি হয় মানে গল্পের মাঝ বরাবর, তো সেটা মানে আপনি ভাববেন যে ওই অবস্থায় ওই মানুষটা বেঁচে থাকবে, তো মানে ভাবতে বসে যাবেন আর কি। তো খুবই দগদগে, খুবই মর্মান্তিক, বিশেষ করে মিডিল পোর্শনের পরে গল্পটা মানে কি করে এগোবে আপনি টেনশনে পড়ে যাবেন যে এইবার কি হবে গল্পে, পুরো তো লন্ডভন্ড হয়ে গেল সবকিছু। তো মাঝ বরাবর যে টালমাটাল পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক চাপানোতর বা রাজনীতিটা যেভাবে পুরো একটা সামাজিক গল্পকে অধিগ্রহণ করে নিচ্ছে, তো সেই জায়গাটা প্রথম প্রথম আপনার মনে হবে যে এটা কি দরকার ছিল, কিন্তু তারপর মনে হবে যে সব লিঙ্কড, সব ইন্টার কানেক্টেড। এখানে মানে এত চরিত্র, এত ইভেন্ট, এত এত ঘটনা প্রবাহ, তো সব কটা যন্ত্রসঙ্গীতের বাদ্যযন্ত্রের মতো একে অপরকে কমপ্লিমেন্ট করেছে, মানে এত সুন্দরভাবে সব কিছু মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা, যেটা বললাম যে এটা হচ্ছে গল্পের টেকনিক্যালিটি, লেখনী তো অবশ্যই, মানে ভাবনার দিক থেকে গল্পটা ভীষণ স্ট্রং। তো অনেক সময় আপনি দেখবেন যে ভাবনা হয়তো তেমন কিছু না, মানে গল্পের নিরিখে হয়তো গল্পটা সেরকম কিছু নয়, কিন্তু বড় লেখক যারা তারা লেখনী দিয়ে সেই যে একটুখানি কমতি আছে সেটাকে ঢেকে দেন। এখানে লেখনী তো স্ট্রং অবশ্যই, সাদাত হোসেনের একটা আলাদাই টাচ আছে, আলাদাই মানে হৃদয়গ্রাহীভাবে আপনাকে প্রেজেন্ট করে। তো আপনার মানে পাথর দিল না হলে যেটা বললাম যে আপনার ভেতর ছুঁয়ে যাবে। তো এখানে গল্পের শুরু থেকে সেই যে টোন, সেই যে একটা কষ্ট কষ্ট টোন, সেই যে একটা কষ্টকৃত বা কষ্টমার্জিত ভালোবাসা যেটা বা অনুভূতি, একজনকে চাওয়া যে তাগিদ, বা একজনকে চাওয়ার জন্য যে চাতক পাখির মতো বসে থাকা, বা কোনো কিছু জন্য একটা মানুষ কত দূর নামতে পারে বা কত কিছু সে সহ্য করতে পারে, সেই জিনিসগুলো সব রয়েছে। সাদাত হোসেনের যারা গল্প পড়েছেন বা পড়বেন, যারা প্রথম পড়বেন তাদের জন্য তো আলাদাই এক্সপিরিয়েন্স হবে, কিন্তু যারা পড়েছেন সেই এসেন্সগুলো সবই আছে। কিন্তু এই রাজনীতিটা এখানে এমনভাবে ঢুকেছে, তো সেটা এতটা বড় জায়গা জুড়ে থাকবে সেটা আমি এক্সপেক্ট করিনি। কিন্তু তারপর দেখা গেলো যে সব একদম ওই যেটা বললাম সিঙ্ক। তো রাজনীতির জায়গাটা মানে খুব থ্রিলিং,
মানে ওই জায়গাটায় আপনার একটা মনে হবে যে এরপর কি হবে, এরপর কি হবে। তো এর সাথে তো আন্ডার লেয়ারে চলছে যে আরশি কি তার বাবাকে খুঁজে পাবে, বা তার বাবা কি মানে শেষবারের মতো মেয়েকে দেখতে পাবে, মানে কোথাও কি তার বাবা বেঁচেই হয়তো রয়েছে মজিবর মিয়া মেয়ের জন্য আর কি। এবার তার মজিবর মিয়া এই রাজনীতির প্রথম থেকে একটা পরোক্ষ পার্ট ছিল, তারপর গিয়ে সেটা প্রত্যক্ষ হয়ে যায়। কিভাবে হয়? কারণ সে ওই যে বললাম প্রথমে গ্রামেরই একজনের জমিতে কাজ করতো, সেই যার জমিতে কাজ করতো সে কি করে মজিবর মিয়ার শত্রু হয়ে যায়, বা সেই একটা জমি কেনে, সে কেন সেই জমিটা কেনে, তার কি উদ্দেশ্য সেই জমিটা কেনা, সেই জমিটা কার, আর সেই জমি কেনার জন্য তার যে আর্থিক উন্নতি হয় সেইটা কি করে হয়, সে কিভাবে প্ল্যান করে মানে মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য, বা তাদের ভরণ পোষণের জন্য, বা সংসার চালানোর জন্য। তো কিভাবে মানে গ্রামের এক প্রকার মোড়ল হয়ে ওঠে, বা গ্রামের সালিশি সবার প্রধান হয়ে ওঠে। তো সেই জিনিসগুলো রয়েছে। এবার কারোর যদি উন্নতি হয়, আশেপাশের অ্যাভারেজ লেভেলের মানুষের বা একটু নিচু লেভেলের মানুষের তার প্রতি হিংসা হবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেই হিংসাটা কতটা মারাত্মক হতে পারে, তো সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। তো সেইখান থেকেই যে গ্রামের মোড়ল হয়, তো সে ওই সক্রিয় রাজনীতি বা নিষ্ক্রিয় রাজনীতির সাথে কম বেশি যুক্ত হয়েছে। এবার সেই রাজনীতি কতটা ভয়াবহ হতে পারে, বা কতটা খুনোখুনির রাজনীতিতে চলে যেতে পারে, এখানে প্রচুর খুনোখুনি রয়েছে। তো এইটা আরেকটা বড় সারপ্রাইজিং পয়েন্ট, আমি এক্সপেক্ট করিনি এতটা থাকবে, মানে আলাদাই কিন্তু দরকার ছিল একদম। এখানে কিছু মানে ফেলে দেওয়ার মতো জিনিস না, বা কিছু মনে হবে না যে আপনার যে না এটা কোনো দরকারই ছিল না, গল্পের সাথে যায় না, অবশ্যই দরকার ছিল। তো এই হচ্ছে গল্প। আমি খুব বেশি গল্প বললাম না, কি কি আছে গল্পে সেটা আমি বলার চেষ্টা করলাম। তো আশা করি ইন্টারেস্ট জাগাতে পেরেছি। তো মেইনলি আরশির গল্প, আরশি ওই বললাম যে একটা সময় পর্যন্ত গল্প থাকে না, কিন্তু যেহেতু তার গল্প, তাকে নিয়েই গল্প, তার জন্য গল্প, তো হাওয়ায় ভেসে ভেসে সে এসেই পড়ে। এবার তারপর যখন একটা সময় পর সে খুব ভালো করে আসে, তো তখন থেকে আর ওই ক্যারেক্টারটাকে আপনি মাথা থেকে বার করতে পারবেন না। কারণ ওই ক্যারেক্টারটাকে বাঁচিয়ে রাখার জন্য, বা ওই ক্যারেক্টারটাকে ঠিক মতো রাখার জন্য কতগুলো মানুষ যে কীভাবে প্রাণপণে চেষ্টা করেছে, মানে ওই লেখক এখানে ভগবান হয়ে মানে তাকে রক্ষা করেছে আর কি। তো আপনারাও মনে প্রাণে চাইবেন যে এই ক্যারেক্টারটা যেভাবে থাকুক, অ্যাটলিস্ট একটু ঘুমাক শান্তি মতো, বা একটু হাসুক। তো ওর ছোটোবেলাটা এতটাই ভয়াবহ কেটেছে, ও মানে কোনো কিছুতে যে হাসতে হবে সেই জিনিসটা আপনি কোথাও গল্পে খুঁজেই পাবেন। এই ক্যারেক্টারটাকে খুব নিখুঁতভাবে বা নিপুণভাবে দেখানো হয়েছে। মানে বিশেষ করে আরশির যে লেখনী, মানে আরশি চরিত্রটাকে যেভাবে বানানো হয়েছে, তো সেইটা আপনাকে মানে একদম স্তব্ধ করে দেবে আর কি। বাকি চরিত্রগুলো ঠিক আছে, আরশি আর মজিবর মিয়া এই দুটো চরিত্রকে একদম মানে ঢেলে সাজিয়েছেন আর কি। মানে এই দুটো চরিত্রকে যেভাবে লিখেছেন, বা এই দুটো চরিত্রের ট্রান্সফরমেশনটা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা, বিশেষ করে আরশির, মজিবর মিয়ার ঠিক আছে, মজিবর মিয়ার মানে অবস্থার যে পরিবর্তন সেটা হয়তো 3 বা 4 বার, কিন্তু আরশির প্রতিটা অধ্যায়ে অবস্থার পরিবর্তন হয়েছে, তার স্থানকাল পাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে নিজের অনুভূতি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওইটুকু মেয়ে ওইটুকু বয়সে এত এত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এবার সেই পরিবর্তনটা যখন সে ফিল করছে, এত ফিল করতে পারছে না, কিন্তু তার মনে হচ্ছে যে আমার সাথে কিছু একটা হচ্ছে। এটা কি সত্যি? মানে যখন সে ভালো থেকে খারাপের মধ্যে যাচ্ছে, তার মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো হওয়ারই ছিল, এটা তো আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু যখন সে খারাপ থেকে ভালোর মধ্যে যাচ্ছে, তখন তার মনে হচ্ছে যে স্বপ্ন না তো, মানে আমি তো আবার সে 2 দিন পর ওই খারাপের মধ্যে চলে যাবো। তো আম্বরী বেগম তাকে একটা কথা বলে গেছিলেন, সেটা হচ্ছে পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। তাকে সে এটা বুঝিয়ে দিয়ে গেছিলেন যে আজ যেটা মনে হচ্ছে ভালো, তো কিছুদিন পর মনে হতে পারে যে ওর থেকেও বেশি ভালো হওয়া সম্ভব, কিংবা উল্টোটা, আজ যেটা মনে হচ্ছে খারাপ, কিছুদিন পর মনে হতে পারে ওর থেকেও বেশি খারাপ হওয়া সম্ভব। এগুলোর কোনো লিমিট নেই। তো এই জিনিসটা আরশি মাথার মধ্যে ছোট থেকে ঢুকিয়ে রেখেছে। আর প্রচুর পুঁথি মানে বাণী শোনাতো আর কি আম্বরী বেগম তাকে শুয়ে শুয়ে, তো সেইগুলো সে মনে মনে আওড়াতো, সেই গল্পগুলো সে রাতে শুয়ে শুয়ে ভাবতো আর কি। মানে জ্বরের ঘরে হয়তো তার মাকে মনে পড়ছে, মাকে সে দেখেও নি, মানে ওই 2 দিন বা 3 দিনের বাচ্চা কি করে মাকে দেখবে, বা মাকে কি করে মনে রাখবে। তো মানে মা তার ভিজুয়াল পার্সপেক্টিভে নেই, কিন্তু মাথার মধ্যে কোথাও একটা রয়ে গেছে। তো একটা সময় পর গিয়ে আপনি ভাববেন যে হ্যাঁ এই মেয়েটাও সত্যি সত্যি মানে কি আপনভাবে মাকে মিস করে। তো এই চরিত্র নির্মাণ দারুণ, বিশেষ করে আরশি আর মজিবর মিয়া যেটা বললাম। বাকি প্রচুর চরিত্র রয়েছে, তারা গল্পে একটা মানে হিউজ রোল প্লে করে।
আরশি আর মজিবর মিয়ার জীবনে। মানে এখানে এই গল্পটা আরশি বা মজিবর মিয়ার হলেও এই বাকি যে পার্শ্ব চরিত্রগুলো আছে তারা হয়তো কেউ কেউ খুব ছোট রোল পেয়েছে, কিংবা কেউ কেউ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো প্রতিটা চরিত্র ভীষণভাবে দরকারি গল্পের জন্য। তো তারা যদি না থাকতো এই গল্পটা এত বেশি গ্রহণযোগ্য বা এত বেশি দগদগে বা এত বেশি মনকে ছুঁয়ে যাওয়ার মতো হলো না। কারণ তারা গল্পের এক একটা পিলার। এখানে প্রতিটা চরিত্র সমানভাবে ইম্পর্টেন্ট, মানে কোনো চরিত্র ফেলে দেওয়ার মতো না, বা এমন কোনো চরিত্র থাকবে না যাকে আপনার পড়ার পর মনে থাকবে না। সে হয়তো এক পাতার জন্য এসছে, কিন্তু সেও কিন্তু মনে থাকবে। মানে একটা মজিবর মিয়ার একটা আড়ত রয়েছে, সেই আড়তে একটা সময় পর সে আর যেতে পারছে না। কেন যেতে পারছে না সেটা আমি বলছি না, কিন্তু তার আড়তের একজন মানে তার একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, হেল্পার রয়েছে, মনাই বলে। তো মনাই চরিত্রটা তেমনভাবে গল্পে কোথাও থাকে না, কিন্তু তো তারপরেও কিন্তু সেই চরিত্রটা আপনার মনে থেকে যাবে, কারণ প্রতিটা চরিত্রের একটা ইম্প্যাক্ট রয়েছে। সেটা একদম কোনোটা একদম শুরু থেকে ভিজিবল, কোনোটা আপনি শেষে গিয়ে বুঝতে পারবেন। তো এই যে আমি নামটা নিলাম মনাই, তো আমার কিন্তু নামটা মনে আছে, তো এই নামটা আমার মনে থাকবে, এরম এরম ব্যাপার আর কি। তো এই আশা করি ইন্টারেস্ট জাগাতে পেরেছি। যারা সামাজিক গল্প ভালোবাসেন, তো আমি বলবো যে যারা অন্য টাইপের গল্পও পড়েন, এই গল্পটা মানে পড়তে পড়তে যারা রিয়েল গল্প পছন্দ করেন না, তাদের জন্য একটু চাপের, তারা না পড়লেই ভালো, কারণ এটা ভীষণভাবে রিয়েল, মানে আপনার বাস্তবের থেকেও হয়তো বেশি রিয়েল, কারণ আর খুব দগদগে ভাবে রিয়েল। মানে আমাদের মতো মধ্যবিত্ত জীবন না, এটা একদম নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হওয়া, বা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হয়ে উচ্চবিত্তর দিকে যাওয়া, এই যে পুরো টাইম লাইন, বা এর মধ্যে একটা গ্রামের রাজনীতি কী করে প্রবেশ করে, বা একটা আশেপাশের মানুষ কী করে আপনার শত্রু হয়ে যায়, সে কী করে আপনার ক্ষতি করতে চায়, বা কী করে উপকার করতে চায়, তো সেই সব রয়েছে। সেগুলো হয়তো আমরা আমাদের জীবনে ফিল করিনি। যারা গ্রামের মানুষ, কি একদম অজপাড়া, শুধুমাত্র গ্রাম না, মানে মফস্বল বলে, তো তারা কোথাও গিয়ে রিলেট করতে পারবে। তো আমাদের জন্য না, কিন্তু আমরা এই গল্প জানি, এটা আমাদের আশেপাশের গল্প, তো ভীষণভাবে রিলেটেবল। তো এই আশা করি সব কভার করতে পারলাম। যদি কিছু কভার না করে থাকি আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দেবো। তো আজকের মতো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। বইটা পড়বেন অবশ্যই, আমার পড়া সাদাত হোসেনের বেস্ট বই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।